নতুন সরকার গঠনের পর পেরিয়ে গেছে প্রায় এক সপ্তাহের বেশি সময়। এই অল্প সময় এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তৈরি হয়েছে আশার আলো, আবার কিছু বিষয়ে জন্ম দিয়েছে আলোচনার। নতুন সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো কি সঠিক পথের প্রথম পদক্ষেপ, নাকি সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতার পরীক্ষা? রাষ্ট্র পরিচালনা শুরুর এই মুহূর্তে নীতির দিক নির্দেশনা থাকবে, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং জনগণের প্রত্যাশা সবকিছুই বিদ্যমান। আর এই সব কিছু নিয়েই আমাদের আজকের আলোচনা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রহমান রাশেদ, আর আপনারা দেখছেন ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। পরিচয় করে দিই। আমার হাতের ডান পাশে রয়েছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবং একই সাথে আমার হাতের বাম পাশে রয়েছেন রেজাউল করিম রনি, তিনি লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আমরা আলোচনায় যাব। খুব স্বাভাবিকভাবেই সরকারের মেয়াদ 10 দিন পেরিয়ে 11 দিন সম্পন্ন করেছে। আমরা দেখেছি যে রাষ্ট্রের তরফ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ তো রয়েছেই, একটা বাস্তবতা সামনে নিয়ে তারা যাত্রা শুরু করেছে। তবে আজকে সারাদিনের খবরে আপনারা নিশ্চয়ই চোখ বুলিয়েছেন যে 12 লাখ কৃষকের জন্য 1,500 কোটি টাকার মতো কৃষি ঋণ মৌকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি যে সেটা আবার সরকারের কিছু পদক্ষেপের কারণে সোশ্যাল মিডিয়া বলেন বা রাজনৈতিক বিশ্লেষক বলেন, তারা নানাভাবে আলোচনা বা সমালোচনার জায়গাও তৈরি করেছেন, এরকম আমরা দেখেছি। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে শুরু করতে চাই। নতুন সরকারের এই সব কিছু মিলিয়ে যে কয়দিনের বয়স হলো, কিভাবে পর্যবেক্ষণ করবেন তাদের? জি, আপনাকে ধন্যবাদ, রনিকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি যেহেতু একটা সরকার গঠিত হওয়ার মাত্র 10 দিন, সুতরাং আলোচনার আমি এখানে বিবেচনা একটা রাখতে চাই, মানে কথাগুলো, নাহলে অনেক সময় হিসাবটা যথাযথ হয় বলে আমার মনে হয় না। আমি দ্বিতীয় একটা হিসাব রাখতে চাই, বা করা উচিত আমি মনে করি। সেটা হচ্ছে, দেখেন, আমরা দীর্ঘদিন কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকের অধীনে থাকার পরে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এলাম, মানুষের মধ্যে একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়েছে। তাইলে সেটা নির্বাচিত সরকার মানে সেই প্রত্যাশা আরও বেশি থাকবে, এবং এই প্রত্যাশা আরও বেশি হয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সময় মানুষের আকাঙ্ক্ষা আসলেই সংকটে পড়ে গেছে। সুতরাং প্রত্যাশার পাল্লা অনেক ভারী, এটি একটি দিক। দ্বিতীয়ত এটা মনে রাখা দরকার যে আমরা ব্যক্তি, যার যার একটা চিন্তা আছে সেটা থাকবে, অনেকগুলো দল আছে, সে ক্ষমতায় গেলে তার মতো করত, কিন্তু যারা ক্ষমতায় আছে ওই দল, তার একটা নীতি দৃষ্টিভঙ্গি আছে, তারা ওই জায়গা থেকে করবে। সুতরাং সব প্রত্যাশাটা আমার মতো হবে না। কিন্তু যে কথাটা আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম, আমাদের সামনে জরুরি হচ্ছে গণতন্ত্রের পথে যাত্রা করতে চাই বলেই এই নির্বাচন নানা বিতর্ক সত্ত্বেও সেই ধারাকে আমরা অগ্রসর করছি। সেই বিবেচনা থেকে যদি আমি বলি, তাহলে আজকের এই যে খবরটি আপনি জানালেন এবং আমরা জেনেছি, আমি এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলতে পারি, এবং এটা জনবান্ধব ঘটনা তো বটেই। আমি বরঞ্চ এই কথাটা বলবো যে এই যে আপনি 12 লক্ষ কৃষকের কথা বলা হলো, যাদের একটা লিমিটেড 10,000 টাকা পর্যন্ত যেটা আছে, কোনো অজুহাতে, মানে আমাদের অতীতে কিন্তু অনেকগুলো অভিজ্ঞতা আছে, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, হয়তো টাকা নিছিলেন, অল্প একটু টাকা বাড়ছে, নানা কারণে অনেকে আটকে যায়, মৌকুফ হয় না। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আমি মনে করি এই সিদ্ধান্তের সাথে সাথে একেবারে আমাদের ইউনিয়ন লেভেল পর্যন্ত যে পজিশনগুলো আছে, তাতে করে কৃষকরা যাতে প্রকৃত এর উপকারভোগী হয়, সেই কাজটা যাতে অটো হয়ে যায়, অন্য কোনো দালাল বা অন্য কোনো ঘটনায় যাতে আটকে না থাকে। তো এই ঘটনার মধ্য দিয়েই যদি আমরা বলতে চাই যে এই সমাজে অনেকগুলো কাজ হবে, তাতে করে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এই কাজটা হবে, সেইটা আমার বিবেচনার পক্ষে। একই সাথে এইটা আমাদের দায়িত্বপ্রাপ্ত কৃষি মন্ত্রী এবং অন্যরা আছেন, যদি এখনও হয়তো অত আলোচনা আসে নাই, আমিও ব্যক্তিগতভাবে ভালো করে ওটাও দেখতে পারিনি, সেটা আমি কোনো দোষণীয় বা অন্য কিছু বলছি না। আমাদেরকে দেখুন, বাই দ্য বাই বলতে হয় যে আলুর সময়টা মনে আছে, বর্তমান প্রধানমন্ত্রী তিনি বাইরে ছিলেন, তিনি বলেছিলেন অনেক কাজের থেকে তাদেরকে একটা কি বলবো, যে যাতে যথাযথভাবে টাকা দেওয়া যায়, সেটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে এই ধারার সাথে যাতে করে আমার দেশের বাস্তবতায় উৎপাদন খরচ কমবে এবং প্রকৃত উৎপাদক কৃষকের হাতে তার লাভজনক মূল্য পৌঁছাবে, এই ধারাটাকে যদি অগ্রসর করতে পারি, আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে একটা অনন্য ঘটনা ঘটবে। এর বাইরে ছোট্ট দুইটা মন্তব্য করি এই পার্টে। একটা তো হচ্ছে ওই যে আমি বললাম যে আমাদের আকাঙ্ক্ষার ফানুস অনেক, মানে আমি ইন পজিটিভ সেন্স বলতে চাই, ফানুস শব্দটা না, এটা বাতিল করলাম, যে সেইটা একটা অনেক বেশি। ধরুন আজকে এটা ছোটোখাটো হইলেও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ মনে রাখবেন যে এই সমাজে যারা মত তৈরি করে,
মধ্যবিত্ত, সোশ্যাল মিডিয়া, অন্য জায়গায়, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা। দেখবেন ওই 12 লক্ষ কৃষকের থেকে গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে হয়ে আছে এই যে আজকে 21-এর পদক বিতরণের সময়। কেন এটা হলো? এটা তো মোটেই কাঙ্ক্ষিত না। মোহন রায়ানকে সব করা হলো, কেন বাতিল করা হলো? আমি বলছি এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটছে। পুলিশ নিশ্চয়ই মাদক তার বিরুদ্ধে, এবং আমরা জানি দীর্ঘদিন লেখাপড়া বাতিল হয়ে গেছিল, কিশোর গ্যাং, নানা ঘটনা ছিল, সেইখানে তো যথাযথভাবে ভূমিকা পালন করতে হবে। কিন্তু এমন যেন না হয় যে তথাকথিত আইনি মহব্ব অন্য কিছুর মধ্য দিয়ে এই ধরনের ঘটনা হয়। বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই একটা সরকার আছে, আমার পছন্দ নাও হইতে পারে, তারা একটা কাজ করবে, কিন্তু পুরনো গভর্নরকে বিদায় দেওয়ার জন্য একটা মবের মতো কাজ করতে হবে, সেইটা কেন? মানে আমি বলছি যে এই জায়গাগুলো, কারণ আমরা তো এর বিরুদ্ধেই ফাইট করছি, আমরাও করেছি, বিএনপির সাথে নানা দ্বিমত থাকলেও এই অনেকগুলো পয়েন্ট ঐক্যমত্য ছিলাম। আমি মনে করি এই ক্ষেত্রে 2টা কাজ জরুরি, যেটা একটা কাজ, 2টা কাজে যথাযথ দেখছি না, আমি যদিও 10 দিনে আশাও করছি না। একটা হচ্ছে সরকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীরা বলেছে এবারে কোনোটা টলারেট করবে না। ইতিমধ্যে 2-1টা ঘটনা প্রমাণ করেছে, বিশেষ করে বরিশালে ওই যে তাদের দলের নেতা বিচারকদের সামনে যেটা করেছে অ্যারেস্ট করার ক্ষেত্রে, ওটা কারেক্ট, আমি ধন্যবাদ জানাই, ওই কাজটা ঠিক আছে। কিন্তু সবসময় একটা কথা বলি, যেমন ধরেন আমরাই বা অন্য কেউ ক্ষমতায় গেলে দলটাকে তো কাজে লাগাইতে হবে। কারণ যখন মানুষের সাথে যে সম্পর্কের কথা, যে রাজনীতি সরকার অন্য হয়, সেটা হচ্ছে জনগণের সাথে সম্পর্ক দিয়ে তো কথা, কিন্তু রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত হলে জনগণের সাথে কিন্তু সম্পর্ক হয় না। আমাদের প্রধানমন্ত্রী ঠিকই আছে, তার অনুসরণে রাষ্ট্রপতি কি বলে ওই সিগন্যাল মেনে চলছেন, হেঁটে যাচ্ছেন, কিন্তু শুধু ওইটা দিয়ে কিন্তু সব মানুষের কাছে যাওয়ার একটা সিগন্যাল হয়। ওই সিগন্যালটা দেখে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যদি জনগণের কাছে তার পলিটিক্যাল অ্যাক্টটা করতে পারে এবং পজিটিভগুলো তুলে ধরা, এবং যেটা চায় না সেন্ট্রাল বা অন্যরা, সেইটাকে পলিটিক্যালিও বাধাগ্রস্ত করার কাজটা করতে হবে। আর মূল কথা যেটা যদি বলি, মূল মানে সবই মূল, যে বিএনপিকে তো একটা বড় মোকাবেলা করতে হবে, তার চাঁদাবাজি এবং দুর্নীতি তার কোনো লোক করবে না। সেই জায়গাটায় নানা ঘটনা এখনও আছে। একটা কালপরশু এটা শেষ হয়ে যাবে আমি তা মনে করিনি, কারণ এটা খুবই স্বাভাবিক, ব্যাখ্যা করা যায় কেন, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু সেক্ষেত্রে সেন্ট্রাল যে পজিশন, সেইটার অনুকরণে দল এবং বিভিন্ন জায়গায় এই ধরনের একটা পজিটিভ কাজ যদি করতে পারে, তাহলে আমরা মনে করি যে তাদের এই যাত্রা, তারা তাদের রাজনীতির ধারাটা আগাতে পারবে। এই আকাঙ্ক্ষা আমাকে একটু করতে হচ্ছে এই কারণে, কারণ এইবারের গণঅভ্যুত্থানের পর এটা আমাদের জন্য মোটেই সুখবর না, একটা উগ্র দক্ষিণপন্থার বিরাট উত্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তাকে কিন্তু পলিটিক্যালি মোকাবেলা করতে হবে। শুধু তাই না, পলিটিক্যালের সাথে এই যে কথা বললাম, যে যারা ক্ষমতায় আছে অন্যরা, তারা চাঁদাবাদি করছে না, তারা জনস্বার্থে কাজ করছে, তারা ব্যক্তি স্বার্থ করছে না, গোষ্ঠী স্বার্থেও করছে না, জনগণের স্বার্থে করছে, তার রাজনীতি ঠিক রেখে ওই কাজের ধারায় অগ্রসর হওয়ার জন্যে সরকার এবং দল উভয়কেই দায়িত্ব পালন করা দরকার বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি। রুহিন হোসেন প্রিন্স যা বললেন, মোটামুটি নতুন সরকারের একটা সারাংশই আমরা পেয়ে গেছি। সেখানে ভালো কিছু সিদ্ধান্তের ব্যাপারে তিনি যেমন প্রশংসা করেছেন, তবে কিছু কিছু ব্যাপার সামনে রাখতে হবে। একইভাবে কঠিন বাস্তবতায় সবার আগে বাংলাদেশ স্লোগানে বিএনপি ক্ষমতা গঠন করেছে বা ক্ষমতায় এসছে। জনবান্ধব কিছু সিদ্ধান্তের কথা যেমন তিনি বলেছেন, একই সাথে কিছু বলেছেন যে বিষয়গুলো সমালোচনার জন্ম দিয়েছে। জনবান্ধব হয়ে ওঠার ক্ষেত্রে সরকারের এখন পর্যন্ত সিদ্ধান্তগুলো, গৃহীত সিদ্ধান্ত বা পারফরমেন্স আপনি কিভাবে দেখেন? এখন ধন্যবাদ, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, এটা প্রিন্স ভাই যেটা বললো, এখনও তো মূল্যায়নের সময় আসেনি, মাত্র 10 দিন গেল। তারপরেও আমি বলবো এবারের যে বিজয়টা, এটা কিসের বিজয়? বিএনপি বনাম জামাত জোটের বিজয় শুধু তো না, এটাকে আমরা বলছি প্রোপাগান্ডা বনাম পরিকল্পনার ফাইট, মানে পরিকল্পনার প্রতিযোগিতায় জনগণ পরিকল্পনাকে বিজয়ী করেছে এবং বিপুল আপনার ম্যান্ডেটের ভিত্তিতে প্রোপাগান্ডার বিরুদ্ধে পরিকল্পনার বিজয় হয়েছে। এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমি মনে করি যে এখানে বাংলাদেশের উন্নতির জন্য সবার আগে কৃষি বা কৃষকের উন্নতি লাগবে, এইটা বোঝার জন্য কোনো সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, পলিটিক্যাল সায়েন্সে ফিলোসফিও দরকার নেই। ফলে এইটা হলো বেসিক ব্যাপার। এবং সেই ক্ষেত্রে আজকে একটা অবশ্যই আমি বলবো যে খুবই যুগান্তকারী সিদ্ধান্ত বিএনপি সরকার নিয়েছে, যে 12 লক্ষ কৃষক উপকৃত হবে, যারা এই যে 10,000 টাকার পর্যন্ত ঋণ মৌকুব করার মধ্য দিয়ে, এবং 1,500 কোটি টাকা, হ্যাঁ, এতে করে আপনার ব্যয় হবে রাষ্ট্রের। কিন্তু এটা হলো যারা প্রান্তিক, ভূমিহীন এবং একদম প্রান্তিক পর্যায়ের কৃষক, তাদের জন্য এটা বিরাট উপকার হবে। আচ্ছা, এবং এই ব্যাপারে সরকার থেকে তো বারবারই কেন্দ্রীয়ভাবে বলা হয় যে যিনি উপকারটা দরকার, যার কৃষি ঋণ মৌকুফ করা দরকার, রুহিন হোসেন প্রিন্সও বলছিলেন, সেটা যেন স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হয়। ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে স্বচ্ছভাবে বাস্তবায়ন না হওয়ার কোনো কারণ, সরকারের বয়স হয়েছে মাত্র 10 দিন। হ্যাঁ,
এই 10 দিনের মধ্যে আপনার, এবং এই কৃষি ঋণগুলো বিএনপির লোকজন নেয়নি, কৃষকরাই নিছে। হ্যাঁ, কৃষি ঋণগুলো কিন্তু আপনাদের এগুলো লম্বা সময় ধরে যারা নিছে তারা, এটা এমন না যে 2-4 দিন ধরে আগে হলেও বিভিন্ন জায়গায় ঘোষণা দিলাম, বিএনপির লোকজন বললাম আগে তোরা ঋণ নে, পরে আমি মকুব করে দিব, রাষ্ট্রের টাকা গিফট দিলাম। এই পদ্ধতি না। দেখেন, বাংলাদেশ গঠন করা খুব সহজ, সেটা হলো হাসিনা যা করছে তার উল্টাটা করলেই দেশ গঠন হয়ে যায়। হ্যাঁ, হাসিনার মডেল আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ আছে। সো এটা জটিল কিছু না। হ্যাঁ, যেটা দরকার স্বচ্ছতা দরকার। স্বচ্ছতা ছাড়া যেটা হবে না, যেটা আমরা বলি যে ট্রান্সপারেন্সি ছাড়া ট্রাস্ট আসবে না। আপনি ধরুন অনেক ভালো ভালো কথা বলছেন, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আপনাকে আমি বিশ্বাস করতে পারছি না, ফলে ভালো আপনি নিয়েও যদি ভালোও হয়, যদি আমি বিশ্বাস করতে না পারি, তাহলে কিন্তু আপনার প্রতি আমি ওই আস্থাটা আমি রাখবো না। এবং সেই বিশ্বাসের জন্য স্বচ্ছতাটা বজায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি মনে করি এই যে প্রান্তিক পর্যায়ে এবং ফ্যামিলি কার্ডের ক্ষেত্রেও কিন্তু তারা প্রথমে বেছে নিচ্ছে সবচেয়ে প্রান্তিক যারা তাদেরকে। আরেকটা হলো যেখানে যে আলোচনাটা আসলো, বিএনপি ক্ষমতা না বুঝলেও রাষ্ট্র ভালো বুঝে, কম্পারেটিভলি ভালো বুঝে। ইন এ সেন্স এটা ব্যাখ্যা করতে হবে, নাহলে বোঝা যাবে না। সেটা হলো যে ক্ষমতা সে যদি বুঝতো, তাহলে এর আগে এতদিন ক্ষমতার বাইরে থাকতো না, ছলে বলে কৌশলে বহুবার ক্ষমতা তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। কিন্তু সে আসলে বেসিক্যালি এই যে পরিকল্পনার কথা বললাম, সে রাষ্ট্রকে একটা জায়গায় দেখতে চায়। এবং বিএনপি যখনই ক্ষমতা আপনার আসছে, আপনি দেখবেন জিয়া রহমান সময় থেকে শুরু করে কতগুলো স্ট্রাকচারাল অগ্রগতি বিএনপি ঘটাইছে। সেটা কিন্তু হাসিনা যেটা করছিল, হাসিনা যেটা স্ট্রাকচারাল অগ্রগতিটা এটা নিয়ে গেছিলো ইটকাট দালান কোঠা বানানোর দিকে। মানে আপনি ধরেন হাওরের মধ্য দিয়ে বড় রাস্তা বানায়া, এটা কোন ধরনের উন্নয়ন? সভ্যতা বিরোধী কার্যক্রম এটা। মানে আপনার একটা বড় এই ধরেন উন্নয়ন কাজ করতেছে, ধরেন রাস্তায় খোরাখুরি করতেছে, ধলবে সংস্কার বা মেরামত চলতেছে, নাম দিবে উন্নয়ন চলতেছে বন্দরগাঁ। উন্নয়ন যে একটা তারা একটা মানে একটা প্যানিক বানাই ফেলছিল। উন্নয়ন মানে কি, সব কিছুতে একটা উন্নয়নের জোয়ার তৈরি করতেছিল। এই যে উন্নয়ন ফ্যাটিস, একটা ফ্যানাটিসিজম তৈরি করেছে উন্নয়নের নামে, এটা বেসিক্যালি লুটপাটের সুবিধার জন্য করা হয়েছিল। এটা তো এখন আমরা সবাই জানি। ফলে সেদিক থেকে বিএনপি দেখবেন যে মেগা প্রজেক্টের দিকে আগ্রহ কম। ইভেন এই গভর্নমেন্ট আপনি দেখবেন যে মেগা প্রজেক্টের দিকে যাবে না, কারণ মেগা প্রজেক্ট মানেই হলো মেগা দুর্নীতি। কারণ মেগা দুর্নীতির খাতগুলো এখনও বন্ধ করা যায়নি। এবং বাংলাদেশ ব্যাংকে যে ঘটনাটা ঘটছে, বাংলাদেশ ব্যাংকে ডেফিনেটলি আপনার বিগত গভর্নর যিনি দায়িত্ব পালন করছেন, একটা দুঃসময়ে উনি দেশের আপনার অর্থনীতির দায়িত্ব নিয়েছেন। এবং তাকে তো উনি ভদ্রলোক, ওনারা বললেই হইতো যে আপনি অফিস করেন না, বা শেষ। কিন্তু এখানে মবটা তাহলে কারা করলো, এটা বিচার করতে হবে। এখানে মব করলো যেটা ইন্টারনালি কিছু পলিটিক্স আছে, যারা নব্য বিএনপি হইতে চায়, আচ্ছা, যারা আপনার পতিত আমলের এবং গুপ্ত এবং বিতাড়িত এই উভয় গ্রুপের যে অংশটা এখন নতুন করে বিএনপি তাদের প্রমাণ করতে হবে। ফলে তারা বুঝলো যে এটা হয়তো চেঞ্জ হবে, কোনো না কোনোভাবে খবর তাদের কাছে গেল এবং তারা এই হল্লাটা শুরু করে দিল। কারণ বিএনপির লোকজন এখানে যারা আছে তাদের তো এখানে মফ করার কোনো দরকার নাই। কারণ এই পরিস্থিতির জন্য যে বার্তাটা জনগণের কাছে গেল, সেটা কিভাবে সরকার, সেই বার্তার দায় অবশ্যই সরকারের, সেটা সরকারের ব্যর্থতা। কিন্তু কথা হলো আমরা ইন্টারনালি পরে যোগাযোগ করে যেটা দেখলাম, সেখানে এই যে একটা আপনার বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি করা হলো, সেই তৈরি করার মধ্যে দিয়ে কাকে স্যাবোটেজ করা হইল, এটা তো বিএনপিকে বের করতে হবে, সরকারকে বের করতে হবে। ধরেন বিএনপি এই কাজটা করার কোনো দরকার তো নাই, কারণ সে তো ক্ষমতায় আসছে, সে তার পছন্দ অনুযায়ী বিভিন্ন জায়গায় পদায়ন করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাতে করে কেউ আপত্তি তোলার কিছু নাই। যদি এতে ক্ষতিগ্রস্ত হয় তাহলে জনগণের কাছে তার জবাব দিতে হবে, জনগণ সেটা অপছন্দ করবে। কিন্তু সে পদায়ন করতে পারবে না, শুধুমাত্র নিরপেক্ষ হবে যদি আপনার দলের লোকজন কিছু রাইখা দেওয়া হয় এই সরকারে, হ্যাঁ, তখনই ব্যাপারটা নিরপেক্ষ হবে। এটা তো মামার বাড়ির আবদার, এটা তো হইতে পারে না। পদায়ন করা এক জিনিস, আরেকটা হলো ওইখানে বিগত আমলের আপনার নিয়োগপ্রাপ্ত আপনার শ্রদ্ধেয় আপনার মনসুর সাহেব গভর্নর, উনি যেভাবে গেছে সেটা খুবই দৃষ্টিকটু, নিন্দনীয়, এটা আমরা প্রতিবাদ জানাই, নিন্দাযোগ্য এটা। কিন্তু কথা হলো যে এই দুইটা জিনিসকে একাকার করে ফেলা হচ্ছে, যে অ্যাজ ইফ মনসুর সাহেবকে মবের মুখে পাঠাই দিয়ে তারপরে তৈরি নো, এরকম একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পোস্টে নিয়োগটা ওভারনাইট হয় না। এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রক্রিয়া অনুসরণ করে হয়। সেটা বলছিলেন যে সরকারের একটা প্রক্রিয়ার অংশ আকার হয়েছে। এমন না যে সকালবেলা বিক্ষোভ হইলো, দুপুরবেলা মনসুর সাহেব চলে গেলেন গাড়িতে উঠা, তারপরে একটা লোক এসে ঢুকে গেল। কিন্তু নির্বাচনের আগ থেকেই তো মব নিয়ে এবং মবের সংস্কৃতি নিয়ে অনেক আলোচনা হয়েছিল, সরকারের তো নিশ্চয়ই সেটা মাথায় রয়েছে। এখন এটা ইউ আর ভেরি রাইট, আপনি যখন পরিস্থিতি হয়, আপনি নিজে মব বলে কথা বলবেন, হ্যাঁ, মব বলবেন, তারপরে নিজে সেটা করবেন, এটা তো হইতে পারে না। সেটা আমি বলতেছি, এখন যেহেতু মব চলেই আসছে কথা এবং সরকার গঠনের পরে চলে আসছে, সরকার এইখানে পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে বলে মনে করেন আপনি? যেমন যে পুলিশ
আপনি ধরেন, আপনি ঠিক আছে নেশা বন্ধ করার জন্য আপনি অভিযান চালাবেন, ধরবেন, আপনি নাগরিকের গায়ে হাত দিবেন কেন? 4 জনকে ক্লোজ করা হয়েছে। ডেফিনেটলি ঢাকা আপনার ইয়াতে আপনার বাংলাদেশ ব্যাংকে কারা এই উশৃঙ্খলতা করছে, সেটা বিএনপির যত বড় লিডারই হোক, ডেফিনেটলি আইনের আওতায় আনতে হবে। সেই ক্ষেত্রে কি কোনো দায়িত্বরত বা দায়িত্বপ্রাপ্ত কারো কাছ থেকে কোনো বিবৃতি আশা করেছিলেন এই ঘটনার বিবৃতির তো পরিপ্রেক্ষিতে? কিছু নাই, এটা বিবৃতি কেন দিবেন? মানে বিবৃতি সরকারের আমরা বহু কোনো দেখছি। ব্যাখ্যা বিবৃতি না, অ্যাকশন। ভূমিকা দেখতে চাই। আচ্ছা। বিবৃতি দিয়ে কি হবে আপনার? বিবৃতি এটা হাসিনার আমলে দেখতাম, অন্তর্বর্তী তীব্র নিন্দা। সরকার কিছু হলে বিবৃতি দিত। বিবৃতির দরকার নেই তো, আপনি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার, জি, সেখানে আপনি আপনার মতো লোক নিয়োগ করবেন, ফাইন, কোনো সমস্যা নাই, কিন্তু সেখানে একটা হল্লা কেন করতে হবে, সেখানে একটা মব কেন করতে হবে, কেন একটা বিক্ষুব্ধ অবস্থা তৈরি করতে হবে? এটা ডেফিনেটলি আমি শুরু থেকেই বলছি, এটা তদন্ত করা এবং যারা এটার পিছনে ইন্ধন যোগাইছে এবং তাদের স্বার্থ কি আপনি দেখবেন যে আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পারছি যে যাদের এখন নতুন করে বিএনপির আস্থা অর্জন করা দরকার, তারা এটা আকবারায় করছে, করার মধ্য দিয়ে এটা প্ল্যানও হইতে পারে। হ্যাঁ, যেহেতু এখন চারদিকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, এবং একটা বড় সমস্যা হলো রাজনীতিতে গুপ্ততার কারণে আপনি আসলে বুঝতে পারছেন না যে কোনটা আপনার লোক আর কোনটা আপনার ভিতরে প্রবেশ করে আপনাকে বিপদে ফেলছে। না সেই ক্ষেত্রে তাহলে এটা যদি সরকার গঠনের 10 দিনের মধ্যে যদি এরকম হয়, আরো হবে সামনে, আসছে দিনগুলোতে, তাহলে আরো সেটা হবে, এটা বারবার মুস্তাফার হবে। আচ্ছা। এটাই তো মূল ক্রাইসিস। এই জন্যই তো আমাদেরকে রাজনীতি দেখেন, আপনার পলিটিক্সে গুরুত্বপূর্ণ তো বিরোধী দল, কিন্তু আমরা সবসময় যে বলি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ করতে হবে, কিন্তু এই কথাটা আমরা ব্যাখ্যা করে বলি না। প্রাতিষ্ঠানিকরণটা শুরু করতে হবে, রাজনৈতিক দলকে গণতন্ত্র রক্ষার প্রতিষ্ঠান হয়ে উঠতে হবে সবার আগে। সেক্ষেত্রে বিরোধী দলও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এখন বিগত আমলে আপনি রাজনীতি করতে পারেন না, গুপ্ততার মধ্যে আপনার থাকতে হয়েছে, ভালো কথা। এখন কেন এই জিনিস? আচ্ছা, আমরা বুঝতে পারছি। এই ব্যাপারে আমি উত্তরগুলো দুজনের কাছ থেকে আরো নিব। একটা বিরতি থেকে আসি, বিরতির পরে কথা হবে। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল দেখছেন, একটা বিরতির সময় হলো, আমাদের সাথে থাকুন, একটু পর ফিরছি। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল দেখছেন, এবং আমার সাথে স্টুডিওতে রয়েছেন জনাব রেজাউল করিম রনি এবং রয়েছেন জনাব রুহিন হোসেন প্রিন্স। আপনার কাছে এই পর্যায়ে যায়। বিরতির আগে রেজাউল করিম রনি বলছিলেন, বিশেষ করে দুজনের বক্তব্যে উঠে এসেছে যে গভর্নর নিয়োগ ইস্যুতে, বিশেষ করে পুরনো গভর্নর সদ্য সাবেক তিনি যেভাবে বিক্ষোভের মুখে চলে গেছেন, সেটাকে যদি আপনাদের ভাষা যেটা বলছিলেন যে মব কালচার বারবার আলোচনায় উঠে আসছিল। রেজাউল করিম রনি বলছিলেন যে গুপ্ত বা সুপ্ত এই আলোচনা আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন নির্বাচনের জন্য লড়ছেন, তখন বিএনপির মঞ্চেও এই কথাটা বারবার ঘুরে ঘুরে উঠে এসেছে। এই গুপ্ত বা সুপ্ত রাজনীতি তাহলে সরকারকে কিভাবে অ্যাড্রেস করতে হবে, বা এটা কত বড় চ্যালেঞ্জ হয়ে যাবে সামনের দিনগুলোতে মনে করেন? আমি জাস্ট বাংলাদেশ ব্যাংক বা এই ধরনের ঘটনার একটা সহজ মানে ব্যাখ্যা অভিজ্ঞতার থেকে, বা আমরা যেটা দেখে আসছি, এটা আমার অভিজ্ঞতা না, দেখার অভিজ্ঞতা বলি। একটা অভিজ্ঞতা মানে বাস্তবতা কী ছিল এবং সেটাই কি যদি তারা সরকার এবং দলটা করে, আমি মনে করি যথেষ্ট। সেটা হচ্ছে যে প্রথমে তো আমরা বললাম, এবং এটাকে কারেক্টলি মনসুর সাহেব তো সম্মানিত মানুষ, তিনি তো দায়িত্ব পালন এই সময় করেছেন, ভালো মন্দ সেটা নিশ্চয়ই পর্যালোচনা হোক, ওনাকে বললেই তো চলে যেতে পারতেন। তার মানে আপনি প্রথমে এসেই যেহেতু যারা পছন্দ করে নাই, অপছন্দ হলেও তার তো আইন ব্যাপার আছে, সেই দিকে না যে ধাক্কা দিলে, এমনকি দেখলাম ওনার উপদেষ্টাকেও ওইখান থেকে সরিয়ে দেওয়ার কাজটা করেছে। সরিয়ে বলতে এইটা যথাযথ না। আছে এই ঘটনাগুলো দেখবেন। আমি গুপ্তর থেকে একটু অন্য আলোচনায় যেতে চাই। সেটা হচ্ছে অতীত দিনে দেখেছি ব্যাংকগুলো বা বিভিন্ন জায়গায় একটা অংশ থাকে যারা ক্ষমতায় থাকে, হয়তো অতীত দিনে কোনো না কোনোভাবে ওই দলের সাথে ছিল বা নতুন করে আসে। তাহলে আপনি যদি একটা প্রতিষ্ঠান চালাইতে চান, তাহলে এইটা থেকে দূরে চলে আসতে হবে। যেমন একটা দেখলাম সোশ্যাল মিডিয়া, সবটা তো কারেক্ট নাও হইতে পারে, কিন্তু আমরা জানি, দেখেন এই আওয়ামী লীগের সময় ছিল কি অমুক লীগ, এখন আছে না জিয়া পরিষদ বা অমুক। এখন জিয়া পরিষদ যদি একটা নোট দেয় এবং সেই অনুযায়ী যদি প্রশাসন কাজ করে, সেটা তো তাহলে চলবে না। তাহলে এই জায়গাগুলো অতীতে হয়েছে, যারাই ছিল তারাই করেছে, তো এই জায়গা থেকে বেরিয়ে আসতেই হবে। তাহলে যদি সেই কাজটার উদাহরণ হিসেবে দুইটা কাজই করতে পারে, যে বাংলাদেশ ব্যাংকে যারা ভূমিকা পালন করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, একই সাথে যারা এই সুযোগ নিয়ে, ধরুন পুরনো বিএনপির লোক, আমি ধরে নিলাম হয়তো পেছনে ছিল, তারা আবার বিএনপি সেজে, মানে আমি ক্ষমতাসীন দলের কথা মিন করছি, বা নতুন হোক আর পুরনো হোক, তারা বিশেষ সুবিধা গ্রহণ করছে, সেটাকে নো যদি বলতে পারে, যে এইখানে চলবে দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে, যে কথা ওনারাই বলছেন। এইখানে যতটুকু পারে, আমি যতটুকু শব্দ উচ্চারণ করছি, এক বাক্যে 100% হবে আমি তা মনে করছি না, কিন্তু সেইটুকু যদি দেখাতে পারে তাহলে আমি একটা অগ্রগতি হিসাবে দেখি। কিন্তু যে দৃষ্টান্ত বা উদাহরণগুলোর কথা বলছিলেন আগে, সেগুলো তো অতীতেও ঘটেছে। নতুন সরকার বা এই সরকার সেখান থেকে কি শিক্ষা নিবে বলে মনে করেন? আমার কাছে মনে হচ্ছে অন্ততপক্ষে যতটুকু আমি বললাম, এই 10 দিনে যেটা দেখছি,
একেবারে নেবে না তা মনে হয় না। আচ্ছা। কিন্তু প্রশ্ন থাকে কতটুকু পারবে, যার জন্য আগের পার্টি একটু খেয়াল করেন, আমি একটু বলার চেষ্টা করেছি যে আসলে যেটা তারা ভাবছেন জি সেইটাকে, যেমন এখন কথা আসছে তারেক রহমানের ভাবনা, জি প্রধানমন্ত্রীর ভাবনা, এই জায়গা থেকে এটা তো একটা টিম ওয়ার্ক, সংসদীয় গণতন্ত্রে, তাহলে এটা টিম ভাববেন এবং দলটাকে ওইভাবে ওনারা তৈরি করতে পারবেন কিনা। এখন আমি প্রথমে এক বাক্যে ওনাদের সাথে ডিফারেন্স আছে বলে পারবে কি পারবে না ওই তর্কে না দিয়ে আমি বলছি যতটুকু ওনারা করতে পারেন ততটুকু অগ্রগতি ঘটাতে পারবেন। আচ্ছা, একটু তা না হলে দেখবেন যে সারেন্ডারের জায়গায় চলে যাবেন। আচ্ছা। এখন যতটুকু আমরা দেখতে পাচ্ছি ওইটুকুই থাকতে পারবে না যদি দলকে সেই জায়গায় প্রস্তুত না করতে পারে। আচ্ছা, নতুন নিয়োগ পাওয়া গভর্নর নিয়ে কোনো মন্তব্য করবেন? না, আমি মন্তব্য করতে চাই না, কারণ এটা দুইটা কারণে বলি। কারণ আমি ইকোনমিস্ট না, ইতিমধ্যে এটা নিয়ে নানা মত দেখছি, আমরা অপেক্ষা করেই আমি ব্যক্তিগতভাবে আমার মন্তব্য করতে চাই। তবে উনি যেটা এসে বলেছেন দেখলাম যে আমি কথার থেকে কাজ চাই। এখন কাজটা কোন ধারায় হবে আমরা দেখার অপেক্ষায়। আমি এই প্রসঙ্গক্রমে আপনি সময় দিলে আমি 31 সেকেন্ড বা কয়েক সেকেন্ড একটু কথা বলি। যে কাজটার সাথে আমি ওভারঅল ঘটনাবলী মনে করছি, ঘটনাবলী উন্নয়নের ধারা, যেটা রনি আমার আলোচনা এবং উনিও যেটা বললেন আমার বিবেচনায়, যে চিন্তার এই পয়েন্টে দ্বিমতের কিছু নেই। যেমন কৃষকের কার্ড বলতে যে আমি বলেছিলাম যে তাদেরকে উৎপাদন খরচ কমানো এবং তার লাভজনক লভ্যাংশের টাকাটা উনি যেটা বললেন খুবই কারেক্টলি বলছেন। আমাদের মতো দেশে ওই কৃষক কৃষি এইটা যদি বাঁচানোর কাজটা করতে পারি তাহলে দেখবেন যে বহু সংকট দূর হয়ে যাবে। তাহলে সেটা আমি বলছি যে এই ধারাবাহিকতা নজরটা দিক, খালি ওই জায়গায় না থাকুক। আরেকটা হচ্ছে উন্নয়ন। ছোট্ট দুইটা কথা আর কি বলতেই হয়। আমি ধার করে ঘি খাবো না, কারণ এর ফল তো জানি, ধার করে ঘি খেলে পরে কি হয় এটা তো না, বলা কিন্তু দরকার। আমরা তো ধার দুই করা নম্বর অবস্থাতেই রয়েছি। হ্যাঁ, ধার মানে তো বেড়েই বাস্তবতা যাচ্ছে। তো সেটাই। ওই যে আপনি সূচনা এ তো শুরু করলে আপনি বাদ দিতে পারবেন না। হ্যাঁ। এবার আসি লাস্ট কথা, তাহলে আপনি উন্নয়নের নামে কি করবেন? আমরা দীর্ঘদিন ধরে আমাদের বুঝ থেকে বলে আসছি, আপনি অন্ততপক্ষে দুইটা জিনিস চিন্তা রাখেন। একটা, উন্নয়ন হবে ব্যক্তি বা গোষ্ঠীর না, এর সামাজিক প্রভাব কি। আগেই বলেছি ধার করে ঘি না খাওয়ার সাথে মিলান। আরেকটা হবে পরিবেশগত প্রভাব কি। আপনি উন্নয়নের এই দুইটা বিবেচনাও যদি ন্যূনতম আমরা রাখতে পারি, এবং এই উন্নয়নের যে প্রজেক্টগুলো হবে দুর্বৃত্তায়িত রাজনীতির মধ্য দিয়ে হবে না। তো দুর্বৃত্ত রাজনীতির সহজ কথা আমরা বহুদিন ধরে বলেছি, একটা হচ্ছে অসৎ ব্যবসায়ী, আচ্ছা, অসৎ আমলা, অসৎ রাজনীতিক, ত্রয় মিলে যে প্রজেক্টটা করবে 100 কোটি টাকার প্রজেক্ট 1000 কোটি টাকা বানায় এখান থেকে কামাইয়ের জায়গায় যেতে পারবে। কিন্তু আপনি যদি ওই যে কথাটা হলো যে এইখানে ধার করে ঘি খাবো না এবং আমার উন্নয়ন হবে সামাজিক স্বার্থে এবং পরিবেশ বান্ধব বিবেচনা থেকে, তাহলে আপনি অনেকটা রোধ করে এই সরকার যে মুক্তবাজারের ধারায় দেশটাই চালাবে, এটাই তাদের বিষয়। আমাদের সাথে যেখানে তাদের একটা বড় ডিফারেন্স কিছুটা হইলেও হয়তো বা একটা দৃষ্টান্ত স্থাপন করলেও করতে পারে বলে আমি মনে করি। এই প্রসঙ্গ নিয়ে রেজাল্ট করিম রনি আপনার কাছে আসতে চাই। ধার করে ঘি খাওয়া যাবে না, রুহিন হোসেন প্রিন্স বলেছেন অনেক অর্থনীতিবিদ বা বিশেষজ্ঞ যারা রয়েছেন। বাংলাদেশের যে বাস্তবতা বা অর্থনৈতিক যে সংকটের কথা বলা হয়েছে, ইতিমধ্যে ধার করে ঘি খাওয়ার অবস্থা থেকেই সরকারের যাত্রা শুরু করেছে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর হবেন তিনি মনিটারি পলিসি নিয়ে সরাসরি নানা রকম সিদ্ধান্ত নেবেন। অনেক সময় সরকারকে তাকে নাও করতে হতে পারে। এমন বাস্তবতায় একজন ব্যবসায়ী প্রথমবারের মতো তিনি গভর্নর হিসেবে নিয়োগ পেলেন। সিদ্ধান্তটা কি ঠিক হয়েছে কিনা বা আপনার পর্যবেক্ষণ কি মন্তব্য? সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা এটা তার কাজ বলে দিবে। ডেফিনেটলি আমরা ধরেন আমরা কি মনে করি যে কোনো একটা গুরুত্বপূর্ণ পোস্টে আমি না যাওয়া পর্যন্ত এখানে কোনো যোগ্য লোক যায়নি, আমি গেলে সবচেয়ে যোগ্য লোকটা যাইতো, এটা হলো আমাদের কমন দৃষ্টিভঙ্গি। ডেফিনেটলি এর চেয়ে হয়তো আরও ভালো লোক ছিল। এখন দেখেন, আমি বিএনপির রাজনীতিটা আমি বোঝার চেষ্টা করি। যদি বিএনপি কিন্তু মানে আপনারা ধরেন যে একটা কর্মসূচি ভিত্তিক রাজনৈতিক দল। ধরেন জিয়া রহমান সাহেবের যখন উত্থান হয়েছিল ওই সময়টা কিন্তু জাসদীয় বিপ্লবী রাজনীতির একটা রমরমা সময় ছিল, এটা প্রিন্স ভাইরা ভালো করেই জানেন। সেই সময়ে যেখানে একটা বিপ্লবী আদর্শ প্রধান আপনার মনোযোগের জায়গা নিয়ে গেছিল, সেখানে জিয়া রহমান বিপ্লবটাকে কর্মসূচিতে রূপান্তর করলো। খাল কাটা মানে কি? এটা কি শুধুমাত্র আপনার একটা জনপ্রিয়তার জন্য করা না। প্রেসিডেন্ট যখন কোদাল ধরে এবং সাথে যখন অন্যান্য মানুষ নামে, তখন এটা একটা বার্তা দেয় যে দেশ গঠনের জন্য আপনিও আমার সহযোগী, আমরা একসাথে দেশ গঠন করব। এই কর্মসূচিটাই হলো বিপ্লব। আর অন্যদের বিপ্লব হইল 69টা বই পড়া, লাল নীল বই পড়া, এই বড় বড় থিওরিটিক্যাল কথাবার্তা বলা। ফলে এই জন্যই তো বললাম এবার প্রোপাগান্ডা ভার্সেস পরিকল্পনা। এখন এই দলের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে লোকটাকে যেখানে বসানো দরকার সেটা যদি বিএনপি বসায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, সেটা সফলতা। আর যদি ভুল লোকের কারণে বাস্তবায়ন করতে না পারে তাহলে জনগণ তাকে জবাব দিবে। এটি তো ডেমোক্রেটিক প্র্যাকটিস। ফলে
সে যেই লোক ধরেন আরও অনেকগুলো পোস্টে আপনি হয়তো বিতর্ক করতে পারবেন যে এই ধরনের লোক কেন এখানে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা আমরা দেখব সামগ্রিকভাবে তার যে আপনার ম্যানিফেস্টো, যে তার যে আপনার নির্বাচনী ইস্তেহার, সেটাকে সে ফুলফিল করতে পারছে কিনা। এখানে আসলেই অর্থনীতি খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কর্মসংস্থান লাগবে, কৃষকের ন্যায্য মূল্য লাগবে, সামাজিক যে বৈষম্য, শৃঙ্খলা ও দুরবস্থা, এটা দূর করতে হবে। এগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ কাজ। এখানে বড় বড় কথা বলার কোনো সুযোগ নেই। ফলে শুধুমাত্র কাজ করার মধ্য দিয়ে এটা একটা এই সরকারটাকে, যে আমি বলি জিয়া রহমান 2.0 জায়গায় কাজ করতে হবে। তাকে পুরো দেশ পুনর্গঠনের কর্মসূচি হাতে নিতে হবে। এখানে একটা লোক কাজ করতে পারবে না, হ্যাঁ, কিন্তু তাকে বসায়া বিলাসিতা করার মতো অবস্থা দেশও এফোর্ড করতে পারবে না, দল হিসাবে বিএনপি এফোর্ড করতে পারবে না, সরকার হিসাবেও এটা এফোর্ড করতে পারবে না, এই অবস্থায় নাই। ফলে এখানে দেশ পুনর্গঠনের জন্য তার যেই সমস্ত কর্মসূচি নেওয়া দরকার এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য যেই সমস্ত লোককে বসানো দরকার, সেটা যদি সে প্রথম চান্সে ফেলও করে, ইমিডিয়েটলি তাকে এটা রিভিজিট করতে হবে। এটা তো এমন না যে চিরস্থায়ী বন্দোবস্ত, আপনাকে একটা পদে বসাইছি কিন্তু আপনার দিয়ে কাজ হচ্ছে না, কিন্তু আপনাকে পূজা করতে হবে, নো, এই দায় নাই। জনগণের টাকায় তো বেতন নেবে, তাই না? জনগণের কাছে তো জবাব দিয়ে হবে, জনগণ নির্বাচিত সরকার তো, এটা তো চলে যাবে, অসুবিধা কি? সকালে ঢুকছে বিকালে চলে যাবে কাজ না হইলে, হ্যাঁ। তো ফলে এটা তো একটা টাইমলাইন ধরে আগাচ্ছে, 180 দিনের একটা ফর্মুলা। এটা আমেরিকাতেও হয়, পৃথিবীর প্রত্যেকটা দেশেই যখন সরকার গঠন সবচেয়ে দ্রুত পরিবর্তন হয় ব্রিটিশ গভর্নমেন্ট। একদম ধরেন আপনার 48 ঘন্টার মধ্যে প্রচুর নতুন লোকজন নিয়োগ হয়ে যায়। খুবই স্লোলি নিয়োগ টিয়োগ হয় মোটামুটি 30 থেকে 100 দিনের মধ্যে আমেরিকাতে। খুব স্লোলি লোকজন আপনার নিজেদের লোকজন বা নিজেদের মতো করে তারা প্রশাসন সাজায়। সো এখানে আমি এই গভর্নমেন্টের একটা হাইব্রিড পদ্ধতি দেখতে পাচ্ছি। আচ্ছা, তারা কতগুলো জায়গায় খুবই ফাস্ট, কতগুলো জায়গায় আবার আগের মতো করে লোকজনকে রেখে দিচ্ছে। আগের লোকজন অনেকগুলো দেখবেন গভর্নমেন্টে আছে। ফলে এখানে কাকে মানে দায়িত্ব দিল, কাকে বসাইলো, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজটা, ওই যে তার যে এজেন্ডা, এটা সে বাস্তবায়ন করতে পারছে কিনা, এটার দিকে আমরা নজর রাখবো। এই জায়গায় অনেকে বলে যে যারা মন্ত্রিসভায় থাকবেন, যারা কাজ করবেন, সেখানে অভিজ্ঞতার দাম দিতে বলেন অনেকেই, আবার অনেকে বলেন যে নতুন ব্লাড যারা। তো এখানে আপনি দেখেন নতুন ব্লাড এবং আমরা দেখেছি যে 50 সদস্যের মন্ত্রিসভা, যেখানে বলা হচ্ছে যে 41 জনই প্রথমবারের মতো এবার মন্ত্রী হয়েছেন, অর্থাৎ 25 জন মন্ত্রী, পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী 24 জন, সব মিলে যদি 50 ধরা হয়, 41 জনই প্রথমবারের মতো হয়েছে। 50-এর বাইরে আরো 10 আছে হ্যাঁ, উপদেষ্টাও যারা রয়েছেন। আমি একটু ওই ওয়ার্ক ডিস্ট্রিবিউশন যেটা করা হয়েছে বা মন্ত্রিসভা যেভাবে গঠিত হয়েছে, সেই জায়গায় যেই বলছেন যে কাজ ধরে ধরে আগানো, সেই জায়গাটাকে কিভাবে? হ্যাঁ, কাজ ধরে ধরে তো আগানো মানে আপনি ধরেন, আমি যতখানি বুঝি মানে তারেক রহমানকে, ফলে উনি স্পেসিফিক কাজ ভাগ করে দিচ্ছেন, কাজ ভাগ করে দিয়ে টার্গেটও দিয়ে দিবেন, সময় দিয়ে দিবেন। দেখেন তারেক রহমান লিডার, মানে উনি কিন্তু ওরকম রাজা বা বিশাল একটা মানে প্রধানমন্ত্রী টাইপের অ্যাপিয়ারেন্স নিয়ে হাজির হন। আপনি দেখবেন যে খুবই ক্যাজুয়াল, একটা সাদা শার্ট, নর্মাল প্যান্ট পরে সে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, চলাচল প্রটোকল নিয়ে, এইটাই উনি, এটা আলোচনা, এটা কিন্তু দেখানোর ব্যাপার না, এটাই উনি। কিন্তু যেহেতু একটা ন্যারেটিভ পলিটিক্সের শিকার লম্বা সময় ধরে উনি হয়েছে, এই লিডারশিপটাকে আমরা রিভিল করতে পারিনি আমাদের এখানকার অশিক্ষিত বুদ্ধিজীবিতা এবং ন্যারেটিভ পলিটিক্সের কারণে। তো ফলে এইটা উনি শুধু একা করলে হবে না, যেটা এখানে আলোচনা, এইটা পুরা পলিটিক্যাল কালচারের মধ্যে এই জিনিসটা করতে পারতে হবে। এটা কোনো অভিনয়ের ব্যাপার না, এটা রিয়েলি রপ্ত করার ব্যাপার। এবং সেই রপ্তটা অবশ্যই মন্ত্রী পরিষদকে করতে হবে, তার রাজনৈতিক দলের নেতাকর্মীকে করতে হবে। এবং সেক্ষেত্রে যদি রাজনৈতিক দলের নেতাকর্মী এটা ফেল করে, উনাকে কি বিএনপির নেতাকর্মীরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছে নাকি বাংলাদেশের জনগণ বানাইছে? সো উনি বলে নাই যে আপনি যত বড় নেতাই হন, জনগণ যদি আপনার সাথে না থাকে আপনাকে আমার ক্যারি করা সম্ভব না। ফলে উনি ডেফিনেটলি পিপলের সাথে থাকবেন এবং পিপল তার সাথে থাকবেন। এইটাই জিয়া রহমানের মডেল। সেখানে বিএনপির যত বড় নেতাই হন আপনি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো জনগণ বিএনপির রাজনীতির। বুঝতে পারছি। এবং এই মন্ত্রিসভা নিয়ে সামনে ফলে এটা না, অলরেডি সময় বেঁধে দেওয়া হয়েছে, অলরেডি 6 মাস তাদেরকে বলা হয়েছে 6 মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে পুনর্মূল্যায়ন হবে, তাতে করে তার আমলনামার ভিত্তিতে সে থাকবে অথবা চলে যাবে। এবং সেই সাথে কারণ কি, এই সরকারের এবং সেটা আমরা 12 মার্চ থেকে এই সরকারের সফল হওয়া ছাড়া দ্বিতীয় বিকল্প কোনো অপশন নাই। ফলে বিলাসিতা করা, হ্যাঁ, ওভার এক্সপেরিমেন্ট করা, এগুলো কোনো সুযোগ নেই। এবং যেহেতু একটা লম্বা পরিকল্পনার মধ্য দিয়ে সে আপনার দায়িত্ব নিচ্ছে এবং জনগণ আস্থা রাখা, হ্যাঁ, বিপুল প্রপাগান্ডাকে পরাজিত করে পাত্তা না দিয়ে এই দলটাকে নির্বাচিত করেছে। তার তো জনগণকে মানে প্রকৃত অর্থে জনগণকে সার্ভিস না দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। তার লক্ষণ আমি মনে করি, আমরা বারবার বলছিলাম যে প্রান্তিক কৃষক, শ্রমিক, না সেটা আমরা তাদেরকে গুরুত্ব দিতে হবে। বিএনপির জন্য বিএনপির কোনো নেতাকর্মী গুরুত্বপূর্ণ না, এটা আমরা বারবার বলতেছি। কিন্তু না, সেটা প্রথম পদক্ষেপ দিয়ে আলোচনার শুরুতে গুরুত্বপূর্ণ হলো জনগণ, গুরুত্বপূর্ণ প্রান্তিক পর্যায়ের লোকজন। বিরতি থেকে আসি, বিরতির পরে আবার কথা হবে। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল দেখছেন। আরেকটা বিরতির সময় হলো আমাদের সাথে কথা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল দেখছেন আপনারা। আলোচনায় ফিরে যেতে চাই। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যাব। আসছে 12 মার্চ
এই সরকারের মেয়াদে প্রথম সংসদ অধিবেশন এবং সংসদের অধিবেশনের ব্যাপারে এর আগে কথা হয়েছিল যে বিএনপি জুলাই সনদ উপেক্ষা করলো কিনা বা এই কারণে রাজনৈতিক সংকট তৈরি হবে কিনা, এবং এরা সারা নানা বিষয় নিশ্চয়ই আলোচিত হবে এই অধিবেশনে। আপনার কি মনে হয় এই বিষয়গুলো রাজনৈতিক সংকট সমাধানে বা রাজনৈতিক সংকট সামনে দেখেন কিনা, এই ব্যাপারটা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, কি মন্তব্য আপনার? না, আমার ছোট্ট প্রাথমিক মন্তব্য, 1 নম্বর, অধিবেশনটা তো খুবই জরুরি, কতগুলো রুটিন কাজ আছে ইতিমধ্যে সেটা জানি। স্পিকার নির্বাচন সহ অনেকগুলো বিষয়ে রাষ্ট্রপতি দেখেছেন, ওনারও একটা নিশ্চয়ই ভাষণ, সেই ভাষণটা আমরা জানি যে এটা এইখানকার যেভাবে তৈরি করে দেওয়া, সে টেকনিক্যাল দিক এটা থাকুক। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে এখানে বিরোধী দলের নামে যারা আছে, এবং দেখবেন সেকেন্ড দল, থার্ড দল, এবং ভেরি ইন্টারেস্টিংলি শুধু শব্দটা তুলে রাখি, ঐক্যমত্যের আলোচনায় এই শব্দগুলো প্রথম আসলো যে বিরোধী দলের প্রধান বিরোধী দল এবং দ্বিতীয় বিরোধী দল, এবং তার সুযোগ সুবিধা নিয়ে আলোচনাগুলো হয়েছিল। যাই হোক, সেটা আমি যাচ্ছি না। এখন ইতিমধ্যেই দেখলাম তারা সনদ, গণভোট, সংস্কারের স্বাক্ষর করা না করা এই ধরনের কতগুলো প্রশ্ন নিয়ে আসছেন। হয়তো তারা এটা গরম রাখতে চাইবেন, এবং একজনের তো বয়ানে দেখলাম বলছে যে সংস্কার পরিষদ যদি এটা না হয় তাহলে সংসদের আলোচনার কি থাকলো। যদি এইটুক কথা, আমি হয়তো আরও অনেক কথা বলেছেন, সবটা হয়তো শোনার সুযোগ হয় নাই। তা শুরুতে যদি এই ধরনের কথাবার্তার মধ্য দিয়ে নতুন সংকট তৈরির চেষ্টা হয়তো বা করার তারা যাইবে, তা আমি মনে করি, এটা আমার মত, বা আমরাও যেটা বামপন্থীদের পক্ষ থেকে বলেছি, অনেক জায়গায় তো বিএনপির সাথে মেলে, কিছু মেলে না। এই যে সংস্কার পরিষদের নামে যেটা করতে চাওয়া হয়েছিল আমি বলবো, এবং এইখানে যে শপথ নেওয়ার কথা বলা হয়েছিল, বিএনপি যেটা নেয়নি, আমরা মনে করি এটা যথাযথ করেছে। আচ্ছা, কারণ এটা আমাদের সংবিধানের আওতায় আনার আগে এটা অপ্রয়োজনীয়, এই একটা পয়েন্ট বললাম। আর একটা হচ্ছে গণভোট, যেটা আমরা আমাদের দিক থেকে বলেছিলাম যে গণভোটটা অপ্রয়োজনীয়। এমনকি আমি শেষ দিনও আমাদের 11 তারিখের থেকেও, মানে আমি ভোটের দিন বলছি না, তার আগেও বলেছিলাম যে গণভোটে কি ফলাফল হলো না হলো, বড় ব্যাপার হচ্ছে সংসদের উপরই নির্ভর করবে সংস্কারের কাজ। তৃতীয় কথা বলে আমি আসছি, শেষ করে দিই একেবারে। এখন আমার পয়েন্ট হচ্ছে যে এই যে কথাগুলো, এটা আমি আমাদের বুঝ থেকে আইনগতভাবে বলছি। আমার বক্তব্য হচ্ছে যে বিএনপি এ ব্যাপারে যেটা মনে করে, ইতিমধ্যে যতটুকু আমি দেখেছি ঐক্যমত্যের আলোচনায়, আমি মনে করি 12 তারিখের আগেই তাদেরকে এগুলো একটা ক্যাম্পেইনের মধ্যে, আমি রাজনৈতিক ক্যাম্পেইন বলছি, করেই এ ব্যাপারে যথাযথভাবে বলা দরকার। না হলেই ওইখানে সংসদে অন্যরা যে কথাগুলো বলবে, তখন যথাযথভাবে কতটুকু উত্তর হবে আমি জানি না, কিন্তু আমি মনে করি এটা তো একটা রাজনৈতিক ফাইট। এবং অবশ্যই আমি মনে করি যে ওইখানে সংস্কারে বিএনপি যে পয়েন্টে একমত হয়েছে তারা সেটা করবেই, যেহেতু তাদের 31 দফা আছে বা তাদের নির্বাচন ইস্তেহার আছে। কিন্তু আমি বলছি সেই কথাগুলো, অনেক কিছু আমাদের সাথে একমত হবে না বিএনপির, সেটা আমরা রাজনৈতিকভাবে ফাইট করব। কিন্তু আমি বলছি যে যারা এইটাকে পুরো, মানে কি বলবো, যে বেআইনিভাবেই এইখানে জোর করে চাপিয়ে দেওয়ার কাজটা করতে চায়, তাদের জন্য 12 তারিখে সংসদে যেমন তারা ফাইট করবে, এবং অধ্যাদেশের বিষয় যেগুলো আছে ওইটা যেমন ফাইট করবে, আমি মনে করি আগে থেকে বিএনপির উচিত হবে এটা রাজনৈতিকভাবেই এটাকে প্রস্তুত করা এবং তাদের বক্তব্যটা সামনে নিয়ে আসা। আচ্ছা, রেজাউল করিম রনি, এই প্রসঙ্গেই দেখেন, এখানে দুইটা পলিটিক্সটা কার বিরুদ্ধে কার সাথে কার, একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টির সাথে একটা ইডিওলজিক্যাল কনজারভেটিভ পলিটিক্সের লড়াই চলতেছে। সেক্ষেত্রে জনগণের গণতান্ত্রিক এজেন্সির বিরুদ্ধে যায় এমন কোনো কিছু বিএনপি করবে না। এখানে বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে, জুলাইয়ের গাদ্দার, আর সবাই হলো জুলাইয়ের ঠিকাদার, এই যে ন্যারেটিভ পলিটিক্স, এই যে বয়ানের রাজনীতি, এর সাথে ফ্যাক্টসের কোনো সম্পর্ক নেই। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, এখানে হা ভোট না ভোট যাই হোক, এটা কোনো ইস্যু না, কারণ তারা স্বাক্ষর করেছে টিপটিপ বৃষ্টিতে সবার সাথে একসাথে মিলে। এটা আমি বহুবার বলেছি, আপনাদের টেলিভিশন ইলেকশনের দিন আমি আলোচনায় বলেছি, আগে গণভোট এবং আপনি ধরেন যে আগে শপথ নেওয়া কেন অসাংবিধানিক হবে। একটা কথা আছে কনস্টিটিউশনাল এথিক্স, যারা ডেমোক্রেটিক পলিটিক্সই করে না, তারা কনস্টিটিউশনাল এথিক্স বুঝবে কি আর মানবে কি, এটা তো তাদের মধ্যেই নাই। এটা একটা জিনিস লিগাল, আরেকটা জিনিস হইল আপনার এই, আপনি ধরেন মনে করেন যে একটা অ্যানার্কিস্ট পপুলার হাইপের মধ্য দিয়ে করবেন, সেটা সাস্টেনেবল হবে না। কিন্তু বিরোধী দলগুলোর তো ব্যাখ্যা আবার ভিন্ন, তারা তো আবার যেগুলো বলছিলেন যে তাদের যে ন্যারেটিভ, সেটা তো ন্যারেটিভ, ফ্যাক্টস না। তো এই যে আপনি বললেন না ন্যারেটিভ, যে শব্দগুলোর ব্যবহার করা হয়েছে, সেই শব্দগুলো বিএনপি জুলাই বিরোধী, এইটা পাইছেন কোথায় আপনি? এটা তো দীর্ঘদিন ধরে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন না, জনগণ তো ম্যান্ডেট দিয়েছে। দেখেন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সবসময় পার্লামেন্ট হলো সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী। জনগণ পার্লামেন্টকে নির্বাচিত করে সমস্ত বিষয়ে আইন করার এখতিয়ার দিয়ে। আর গণভোটে জুলাই সনদ একটা বিষয়ের আইন, সেটা কোনোদিনও পার্লামেন্টের ক্ষমতার চেয়ে
সুপ্রিম হইতে পারে না। এটা যারা বুঝে তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বুঝে না, যারা বুঝাইতে চায়, 1 নাম্বার। 2 নাম্বার হইল এখানে পার্লামেন্টে আপনি আলোচনা করবেন, বসবেন, আপনি কিসের জন্য আলোচনা করবেন? পার্লামেন্ট ফর হোয়াট? গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য না এই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য? আপনি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রবেশ করতে চান, প্রবেশ করে আপনি কি ভূমিকা রাখেন এবং সেই ভূমিকার মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী করেন না গণতন্ত্রকে আপনি দুর্বল করেন, জনগণ আপনাকে রায় দিবে। এই যে প্রিন্স ভাই যেটা বললো জনগণকে ক্যাম্পেনিং করা, বোঝানো, দেখেন বিএনপি প্রোপাগান্ডা বলেন, প্রচার বলেন, মিডিয়া পলিটিক্স বলেন, ন্যারেটিভ পলিটিক্স, এগুলোতে বিএনপি দুর্বল, এটা আমরা সবাই জানি এবং এগুলো দরকারও নেই পলিটিক্সে। পলিটিক্সতে জনগণের আস্থা এবং পাবলিককে আপনি প্র্যাকটিক্যালি কইরা দেখান। বয়ানের রাজনীতি হাসিনা করছে না, এটা মানুষ নিছে, পরাজিত হয়েছে, তো সেই পরাজিত রাজনীতিটাই তো তারা করতেছে আবার জুলাইয়ের নামে। হাসিনা যদি 71 চেতনা বিক্রি করে অপরাধ করে থাকে, আপনি জুলাই চেতনা যে বিক্রি করতেছেন এটা যে অপরাধ না, এটা কে বললো আপনাকে? জুলাইয়ের আপনি যেরকম অংশীদার, আমি অংশীদার, একটা হিজাব পরা আমি অংশীদার, টি শার্ট পরা আমি অংশীদার, এটা তো কোনো ইডিওলজিক্যাল ফাইট ছিল না, এটা একটা আমাদের ইমানসিপেট, একটা মুক্তির আকাঙ্ক্ষা থেকে এটা একটা জনযুদ্ধের মতো একটা গণ অভ্যুত্থান, কর্তাসত্তা প্লুরাল, বহুবার বলছি আমরা এগুলো। ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব। কিন্তু আপনি জুলাইকে আপনার একটা মতাদর্শ অনুযায়ী বয়ান করে এবার আপনি সমাজকে ভাগ করে ফেলছেন, ভাগ করে একটা ইডিওলজিক্যাল, যেটাকে আমরা বলতেছি যে কনজারভেটিভিজম, হ্যাঁ, এরকম একটা পলিটিক্স আপনি ইন দ্য নেম অফ ডেমোক্রেসি চালাই দেওয়ার চেষ্টা করছেন, সেটা আমরা সবাই বুঝি। ফলে আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসির কিছুই বুঝেন না এখনো। এটা আগে রপ্ত করেন, রপ্ত করে তারপরে জুলাই বাণিজ্য করেন, তাহলে এটা লজিক্যাল হবে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, এটা আমি বারবার বহুবার বলছি। হ্যাঁ, আপনার গণভোটের জিনিসটা আপনি সরকার যে করলো, সরকার এই বিগত ইউনূস সরকার, সেখানে প্রথমে বললেন হা দিবেন, আপনার হা দেওয়ার কথা আপনি বলেন কিভাবে? আপনি বলবেন গণভোটে আপনার মতামত দেন, আপনি এটা বিচার না চাই ফাঁসি চান কিভাবে? না, সেগুলো তো আবার বিএনপি পক্ষ থেকে তো তখন আবার রাজনৈতিক মঞ্চে থেকে রাজনৈতিক দল চাইতে পারে, রাজনৈতিক দল, সরকার কি রাজনৈতিক দল? সরকার তো নিরপেক্ষ সরকার ছিল, সরকার কিভাবে বলে এটা? এটা আমরা প্রতিবাদ করেছি। যাই হোক, ফলে সরকারের দিক থেকে, বিগত সরকারের দিক থেকে অনেকগুলো বিষয়ে গোজামিল ছিল। কারণ হইল বিগত সরকারের আমলে একটা গুপ্ত গোষ্ঠী তাদের মতাদর্শ বাস্তবায়ন করার হাতিয়ার হিসেবে সরকারকে ব্যবহার করতে চাইছে। আল্লাহ বাঁচাইছে আমাদের, জনগণ এই প্রপাগান্ডা, এই সমস্ত চালাকির বিরুদ্ধে একটা গণতান্ত্রিক লিবারেল শক্তি। আর অনেক সমস্যা আছে এখানে, সমস্ত লোক ফেরাস্তে এটা আমরা বলি না, অনেক চোরবাটপারও আছে। যে জিনিস যত ভালো তার নকল তত বেশি হয়, এটা বলছে প্রিয় বক্তা মুফতি আমির হামজা। হ্যাঁ, বললে বিএনপিতে সব ভালো লোক চলে আসছে, এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু এই রাজনীতিটা ভালো, এই রাজনীতিটা প্রোটেক্ট করতে হবে আমাদের, একটা ইনক্লুসিভ মধ্যপন্থার রাজনীতি প্রোটেক্ট করতে হবে। এই জন্য আমি বলছি এই বিএনপি ফেল করলে আমাদের একটা বিএনপি লাগবে। আচ্ছা, একদম শেষ পর্যায়ে রুহিন হোসেন প্লিজ কিছু যোগ করবেন, খুব সংক্ষেপে। আমি এই যে আমরা যে আলোচনা করলাম, আমরা দেখতে চাই সেই কাজটা করুক, কিন্তু রাজনৈতিকভাবে মনে রাখতে হবে, উনি কারেক্টলি বলেছেন যে এইখানে তাদেরকে ফাইট করতে হচ্ছে একটা উগ্রপন্থার সাথে, যাদের দৃষ্টিভঙ্গিটাই একেবারে ডিফারেন্ট, গণতন্ত্র বিরোধী। সুতরাং প্র্যাকটিক্যাল কাজ যেমন হবে সরকারের, একই সাথে রাজনৈতিকভাবে মোকাবেলার কাজটা করতে হবে। জনগণকে শিক্ষায় শিক্ষিত করার কাজটা অন্যতম জরুরি, প্রতি মুহূর্তের কাজ বলেই আমার কাছে মনে হয়। এই কাজটা আমাদের সবারই করতে হবে, এর কোনো বিকল্প আমাদের সামনে আসলে নাই। অনেক ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স এবং রেজাউল করিম রানী, আপনাকেও ধন্যবাদ আজকে আয়োজনের সময় দেওয়ার জন্য। দর্শক, ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল আজকের মতো এখানে শেষ করছি। আগামী সপ্তাহে ঠিক একই দিনে দেখা হবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। শেষ করছি আজকে।